ভারত সরকারের কৃষি মন্ত্রক এবং দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আপনারা জানেন, চাষবাসের ক্ষেত্রে মাটি এবং জল এই দুটি ছাড়া চাষবাস কখনোই সম্ভব নয়। আজকে আমাদের আলোচনার বিষয় ফসল চাষ এবং ভূমিক্ষয় রোধে মৃত্তিকা এবং জলের ব্যবস্থাপনা এবং তার সংরক্ষণ। বিষয়টি নিয়ে কথা বলবেন ডক্টর নিশীথ মণ্ডল, সহকৃষি অধিকর্তা, কৃষি অর্থনীতি, মৃত্তিকা এবং জল ব্যবস্থাপনা। নমস্কার। নমস্কার দাদা, আজকে আমাদের যে আলোচনার বিষয় মাটি এবং জল, ভীষণই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই যে আমাদের বীরভূম জেলায় যে ল্যাটেরাইট বা লাল কাঁকুড়ে মাটি, এই অঞ্চলে ফসল চাষের ক্ষেত্রে মাটি এবং জলের সুব্যবহার আমরা কিভাবে করতে পারি? প্রথমেই সুব্যবহারের আগে আমাদেরকে জানতে হবে যে এই লাল কাঁকুড়ে মাটির কি বৈশিষ্ট্যটা কি। কারণ লাল কাঁকুড়ে মাটি আমরা জানি যে মেনলি এটা উঁচু নিচু এবং এর যে কম উর্বর মাটি, এবং এতে আপনার নাইট্রোজেন, ফসফরাস, পটাশ বা চুন বা অন্যান্য যে অনুখাদ্য যেগুলো রয়েছে সেগুলো খুব কম থাকে এবং এটা অ্যাসিডিক হয়ে যায়। এবং যেহেতু এখানে জলটাও ঠিকভাবে পাওয়া যায় না, এবং যে পরিমাণ জল পাওয়া যায় উঁচু নিচু হওয়ার জন্য কী হচ্ছে যে মাটি সঙ্গে সঙ্গে উপরিভাগের সাথে বিভিন্ন উর্বর পলিমাটিগুলো সেগুলো ধুয়ে চলে যায়। এর ফলে কি হচ্ছে না, আপনার মাটিতে উর্বরা শক্তির ঘাটতি দেখা যায় এবং অ্যাসিডিটি ফর্ম করে, যার ফলে কিন্তু ফসল চাষের ক্ষেত্রে এই মাটি একটা বিশাল অন্তরায় সৃষ্টি করে। এবং সেই ফসল চাষ করতে গিয়ে, বিশেষ করে ধান বা গম বা অন্যান্য যে ফসল যেগুলো ফসল আছে, সেই চাষ করতে গিয়ে কিন্তু এখানে মাটির যে টোপোগ্রাফি অর্থাৎ যে ভূমির যে মানে উঁচু না সমতল সেগুলো কিন্তু দেখে আপনাকে ফসল নির্ধারণ করতে হবে। এবং তার জন্য কিন্তু যে মাটির উপর দিয়ে যে জলটা গড়িয়ে যাচ্ছে, সেই গড়ানো জলটাকে কিন্তু আমাদের বর্ষা যে জলটা সেটাকে কিন্তু সংরক্ষণ করার ব্যবস্থা করতে হবে। কারণ আমরা সেই সংরক্ষিত জলকে যদি চাষে কাজে লাগাতে পারি তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলন পাওয়া যাবে। কারণ একটা মনে রাখতে হবে যে ওই সকল অঞ্চলে যে মাটি যে নিচের দিকে যে ভূগর্ভস্থ জল সেটার পরিমাণও খুবই কম, যার জন্য আপনাকে বিশেষ করে যে আমাদের যে সারফেস ওয়াটার অর্থাৎ মাটির ওপরে যে জলগুলো পুকুর, নদী, খাল, বিল থেকে বা সেখানে আমরা এই সঞ্চয় করে ফসল লাগালে ভালো হয় আর কি। আচ্ছা, আমাদের যেটা সমস্যা এখন দেখা দিচ্ছে, মানে আমাদের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চাষবাসের বৃদ্ধিও হচ্ছে, কিন্তু আপেক্ষিকভাবে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। তো সেক্ষেত্রে আমরা সেচ এবং ফসলের কিভাবে স্থায়ীভাবে একটা কিছু মানে পার্মানেন্টলি কিভাবে এটাকে আমরা প্রোডাকশন যাতে ভালো হয় বা ফলন ভালো হয় সেটা কিভাবে করা যেতে পারে? প্রথমেই হচ্ছে যে চাষি ভাই বা আমাদের সকলকে মানে সকলে মিলে একটা পরিকল্পনা নিতে হবে। পরিকল্পনায় যে বিভিন্ন ফসল রয়েছে যে তাদের যে জলের বা রিকোয়ারমেন্ট, ওয়াটার রিকোয়ারমেন্ট, জলের চাহিদা কতটা সেটা আমরা প্রথমে জানতে হবে। যেমন ধরুন যদি আমন ধান করেন 45 থেকে 50 একর জল লাগে, বা অন্যান্য যে ফসলগুলো আছে যেমন কম জলওয়ালা ডাল শস্য, সর্ষে, গম, আলু, এগুলো কম জল লাগে। এখন যেহেতু খারিফে আমাদের মেনলি আমরা ধানটাই করি, সুতরাং দেখা যাচ্ছে যেগুলোতে নিচু মানে লাল কাঁকুড়ে মাটির যেগুলো নিচু এলাকা সেগুলোতে ধানটা করতে হবে। সেখানে যেগুলো উঁচু এলাকা বিশেষ করে জল কম দাঁড়াচ্ছে সেখানে যদি আমরা অন্যান্য বিশেষ করে অরহর বা খরিফের যে কলাই রয়েছে, কলাই বা বরবটি এই জাতীয় ফসলগুলো লাগায়, সেগুলো কিন্তু দুটো কাজ করে। একদিকে যখন কম জলে হচ্ছে, অন্যদিকে এগুলোর পাতা যেহেতু পুরো মাটিটাকে আচ্ছাদন করে রাখে, লাল কাঁকুড়ে মাটি অঞ্চলে আচ্ছাদন করে রাখলে কি হচ্ছে না, বৃষ্টি জলের জন্য যে রেন ড্রপ এরেশন অর্থাৎ বৃষ্টি জলজনিত যে ক্ষয়টা মাটির, সেই ক্ষয়টাকে আমরা চেক করতে পারি। প্লাস হচ্ছে এগুলো আপনার ওই লেগুমিনাস ক্রপ অর্থাৎ সিম্বি জাতীয় উদ্ভিদ হওয়ার ফলে এরা কিন্তু আপনার ওই নাইট্রোজেন যে একটা ফিক্সেশন করে ফসফেটটাকে ঠিকভাবে গাছ অ্যাভেলেবেল করে দিতে পারে। আর এইসব জায়গায় চাষ করতে হলে মাটিতে জৈব সারের পরিমাণটা প্রচুর পরিমাণে দিতে হবে, এবং সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে যে ক্রিটিক্যাল স্টেজ অফ অ্যাপ্রোচ অর্থাৎ যেখানে ফসল চাষে ফসলের সংকটময় দশা, যেমন ধানের ক্ষেত্রে যখন থোর আসবে বা ফুল মিল্ক স্টেজ, এটা দানা থেকে ধানের যে দুধ অবস্থা সে অবস্থায় সেচ দিতে হবে। অন্যান্য ফসলের ক্ষেত্রে ডাল শস্যের ক্ষেত্রে যে ফ্লাওয়ারিং হবে মানে আপনার যখন ফুল আসবে সেসব ক্ষেত্রে কিন্তু আমরা যদি সেচ দিই তাহলে জলের চাহিদাটাও কম লাগবে এবং ফলনটা ভালো পাওয়া যাবে। আচ্ছা, এই যে ভূমিক্ষয় বলুন বা জল সংরক্ষণের কথাতেই বলুন, এমন কিছু পরিকল্পনা কি আছে যেগুলো চাষি ভাইদের দীর্ঘমেয়াদী একটা সুফল দিতে পারে? অবশ্যই। এখন দেখুন যে জলবিভাজিকা অর্থাৎ ওয়াটারশেড ম্যানেজমেন্ট যেটা রয়েছে আমাদের ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে ইন্টিগ্রেটেড ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম বা সুসংহত জলবিভাজিকা ব্যবস্থাপনা কর্মসূচি আমরা নিয়েছি। বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন জেলায় চলছে, প্রায় 9টা ব্লকে চলছে।
তো এর মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদ প্লাস যে জল যেগুলো রয়েছে সেগুলো একটা সুসামঞ্জস্য ব্যবহার করা, সেখানকার এলাকার যে কৃষিজ প্রোডাকশানটাকে বাড়ানো এবং হচ্ছে শুধুমাত্র কৃষি সহ সংশ্লিষ্ট যে আমাদের প্রাণী সম্পদ, মৎস্য, বাগিচা ফসল সবগুলোর একটা সুস্থির ফলন বা সুস্থির স্টেবল প্রোডাকশন কিন্তু আমরা আনছি। এবং এগুলো আনার জন্য আমাদের যেটা হচ্ছে মৃত্তিকা সংরক্ষণ বা জল সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। এখন জল সংরক্ষণ করতে গিয়ে আমরা বিভিন্ন প্রসেসে করতে পারি, যে আমরা যে আপনার মাটির উপরে যে জলগুলো চলে যাচ্ছে সেই জলগুলোকে বিয়ে করার জন্য আমরা যদি আড়াআড়িভাবে জমিতে চাষ দিই, তাহলে অ্যাক্রস প্লাইং বলে, তাহলে আমরা যে বৃষ্টির জলটা ধুয়ে যাবে না, রানঅফ লসটা হবে না, গড়ান জলটা নষ্ট হবে না। দ্বিতীয়ত যে আমরা পুকুর সংস্কার করব এবং নতুন পুকুর যদি খনন করি ঢালু জায়গায়, নিচু জায়গায়, তাহলে যে জলটা আপনার নদীতে বা সাগরে মিশত সেটা আমরা পুকুরে সঞ্চয় করে রাখছি। তৃতীয় হচ্ছে যে বিশেষ করে ড্রাই এলাকাতে আমরা যদি কুয়ো খনন করে রাখি, তাহলে বৃষ্টির জলটা বা কুয়োর জলটা ব্যবহার করতে পারছি। তাছাড়া দেখবেন যে ছোটো ছোটো যে কাঁদর রয়েছে বা নালা রয়েছে, ছোটো নালা যেগুলো, সেই নালায় যদি আমরা ঢাল বাঁধ বা জোর বাঁধ বা চেক বাঁধ করি, তাহলে কিন্তু যে জলটাকে সঞ্চয় করে রেখে আমরা হয়তো পরবর্তী যে ক্রিটিক্যাল স্টেজে সংকটময় দশায় ফসলকে জলের সংরক্ষণটা জলটা দিতে পারবো। তাছাড়াও যদি যে মাঠের একটা যদি 2 বিঘে মাঠ হয়, সেখানে 4 কাঠা একটা ছোটো পরীক্ষা খনন করি, তাহলে সেই পরীক্ষায় জলটা সঞ্চয় থাকবে, সেই জলটা আমরা যখন প্রয়োজনে ব্যবহার করতে পারবো। এগুলো করা যেতে পারে। আর জমির ক্ষেত্রে, মাটির ক্ষেত্রে আমরা যেটা করব যেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জৈব সার দেব। এবং এখানে আবার বলবো যে ফসল যখন চাষ করব সেটা মাটির যে উঁচু জমি না নিচু জমি না মধ্য নিচু জমি সেই অনুযায়ী কিন্তু ফসলের জাত রয়েছে, সেই জাতগুলো আমরা চাষ করব। কখনোই আমরা যে উঁচু জমিতে দীর্ঘমেয়াদী ফসল নেব না, সেখানে শর্ট ডিউরেশন যেগুলো থাকে সেগুলোকে নির্বাচন করব। আর যেখানে যেমন নিচু জমি লো ল্যান্ড, সেখানে ধানটা নির্বাচন করা জরুরি, কারণ সেখানে জলটা আবদ্ধ থাকলে ধান ছাড়া অন্য কিছু হবে না। সেভাবে ফসলটা কিন্তু আমাদের পরিকল্পনা করতে হবে। আর হচ্ছে এছাড়াও আমরা কিছু যান্ত্রিক পদ্ধতিতে আমরা ওই ভূমি এবং জল যে ক্ষয় হচ্ছে সেগুলোকে চেক করতে পারি। যেমন সমোন্নতি বাঁধ বা কন্ট্যুর বাঁধ বলছে, সমোন্নতি রেখা বা ঢাল রেখা বরাবর খাত কাটতে পারি, বা আমরা গালি কন্ট্রোল করতে পারি। এছাড়া পুকুর বা জলাশয় খনন করতে পারি। পলি ধরে রাখার জন্য দেখবেন যে সুন্দর পলিমাটি উপর পলিমাটিটা চলে যাচ্ছে, সেটাকে ধরে রাখার জন্য আমরা ব্যাম্বু পাইলিং বা বাঁশের সাহায্যে করে যদি করতে পারি, ক্ষয়টা ড্যামেজ করা যায়, স্পিলওয়ে করতে পারি। এছাড়া সেচ নালা নির্মাণ, অনেক সময় দেখবেন যে প্লাগিং হয়ে যাচ্ছে, বদ্ধ হয়ে যাচ্ছে, যার জন্য সেটা বালিগুলো উর্বর জমিতে পড়ে যাচ্ছে। তো সেইটাকে কন্ট্রোল করার জন্য যে কাঁচা নালা রয়েছে সেই নালাটাকে যে পাকা করার ব্যবস্থা করে দিই, তাই জলটা সুন্দরভাবে জল অপচয় নষ্ট হয়। এছাড়া ধরুন একটা পুকুর থেকে অন্য জায়গায় যখন জল নিয়ে যাব, যদি আমরা কাঁচা নালা নিয়ে যাই, জলের যে পার্কুলেশন লস অর্থাৎ মাটির ভিতরে চলে যাচ্ছে, জলটা নষ্ট হচ্ছে, সেটা দূর করার জন্য আমরা হয় পাকা নালা করবো, অথবা খুব কম প্রোডাকশানে কম খরচায় আমরা যদি পলিথিন পাইপের ব্যবস্থা করি, যে পাম্প মেশিনের থেকে একদম সোর্স থেকে যেখানে সাপ্লাই হবে সে পর্যন্ত 500 ফুট বা 1000 ফুট যে পাইপ যেগুলো আমাদের সরকারের বিভিন্ন ভর্তুকিতে দেওয়া হয়, সেগুলো যদি আমরা দিতে পারি, চাষিদের বাইরে নিতে পারেন, তাহলে কিন্তু জলের অপচয়টা কম হয় এবং ভালো প্রোডাকশন তারা পেতে পারবেন। আচ্ছা, এই যে ধরুন কৃষি পরিবেশের সমস্ত সুসামঞ্জস্য বজায় রেখে, সব দিকটা বজায় রেখে, এই যে আমাদের এই অঞ্চলে লাল কাঁকুড়েমাটি অঞ্চলে কৃষি ভাইদের জন্য এই আর্থসামাজিক উন্নয়ন করতে গেলে কোন কোন দিকটা আমাদের নজর দেওয়া প্রয়োজন বেশি? প্রথমে হচ্ছে যে আমরা দেখব যে আমরা যে জলবিভাজিকা যে কাজ কর্মসূচি নিয়েছি, সেখানে সে এলাকার যে কি সমস্যা রয়েছে, চাষি ভাইদের আর্থিক দিক থেকে কী সমস্যা, মাটির দিক থেকে কী সমস্যা এবং অন্যান্য যে পরিবেশগত কী সমস্যা রয়েছে সেগুলো আমরা দেখলাম। তারপর সেগুলো দেখার পর আমরা কিন্তু একটা সার্ভে বা প্ল্যানিং করি, সেই প্ল্যান মারফত যে কোন কোন সমস্যাগুলো বেশি প্রকট সেগুলোকে প্রায়োরিটি দিই। এবং প্রায়োরিটি দিয়ে তাদের আমরা আগে কী হতো যে সরকার বা পঞ্চায়েত যেটা করে দিতেন সেটা জনসাধারণের উন্নয়নে কাজে লাগতো। এখন আমাদের যে ওয়াটারশেড বা জলবিভাগের যে উদ্দেশ্য হচ্ছে যে সেখানকার মানুষজনকে নিয়ে আমরা যে পরিকল্পনা করব, সেই পরিকল্পনায় কিন্তু সরকার এবং পঞ্চায়েত সহভাগী হবেন, অর্থাৎ সহভাগী পরিকল্পনা। ওখানকার ওনাদের কী সমস্যা রয়েছে সেটা ওনারাই বলবেন, ওনাদের কাছ থেকে শুনে, যেটা আমরা পার্টিসিপেটরি রুরাল অ্যাপ্রেজাল বলছি, সেটা শুনে আমরা কিন্তু সেই যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটা আমরা জেলা স্তর থেকে রাজ্য স্তরে পাঠিয়ে দেবো এবং আমরা অনুমোদন নিয়ে সেখানকার যে কাজকর্মগুলো শুরু করব। এবং এই শুরু করতে গিয়ে প্রথমেই হচ্ছে যে তাদের মধ্যে আমরা সচেতনতা বাড়াবো, অ্যাওয়ারনেস ক্যাম্প করব। সেই অ্যাওয়ারনেস ক্যাম্প করে কীভাবে আমরা জমি সঠিক ব্যবহার করতে পারি, কোন ফসলটা চাষ করলে সেই এলাকা উপযোগী হবে এবং কোন ধরনের সার আমরা ব্যবহার করবো যাতে আমরা কম অ্যাসিডিক হয়, কম জমি অম্ল হয়, জমি খারাপ না হয়, প্লাস জৈব সারটা যাতে বেশি দিতে পারি,
এবং সেখানে পরিবেশটাকে ঠিক রাখার জন্য আমরা বিশেষ করে জৈব কীটনাশক, জৈব রোগনাশক এগুলো এবং প্রয়োজন ভিত্তিক সেগুলো দেবো। কারণ কি মাত্রাতিরিক্ত কীটনাশক বা রোগনাশক নিশ্চয়ই দিতে বলবো না। প্লাস হচ্ছে যে ইকোনমিক দিকটাও দেখবো। তার জন্য অন্যান্য শুধু কৃষি সহ যে মৌমাছি পালন বা আপনার যে বিভিন্ন আরও ইন্ডাস্ট্রি, ছোটোখাটো স্মল ক্ষুদ্র কুটির শিল্পের যে ব্যবস্থাগুলো রয়েছে, বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিই আমরা, যে চাষিবারা যাতে সেখানে ট্রেনিং নিয়ে ধরুন যে পাম্প সেট সারায় ট্রেনিং করলো বা টেলারিং করলো, এভাবে কিন্তু আর্থিক দিকটাও কিন্তু আমরা তাদেরকে স্বনির্ভরতার লক্ষ্যে পৌঁছে দিই। তাছাড়াও তারা যে চাষ করলো, চাষ করার পর যে উৎপাদিত ফসল হলো, সেই ফসলের যে পোস্ট হারভেস্ট টেকনোলজি, অর্থাৎ তারা সেগুলোকে বিভিন্ন ধরুন টমেটো ক্ষেত্রে টমেটো কেচাপ তৈরি করলো, বা বাগিচি ফসল যেগুলো ওরা পেয়ারা বা পাচ্ছে, সেগুলোতে পেয়ারা থেকে জ্যাম, জেলি, আচার এগুলো বাই প্রোডাক্টসগুলো। তাতে কি হচ্ছে, একদিকে যেমন ওনারা যে একটা সমস্যাজনক অঞ্চলে থাকে যেখানে জলের বিশাল ক্রাইসিস, সেই ক্রাইসিসটা মিট আপ করে যে ফসলটা পাচ্ছে, সেই ফসলটা ফলিয়ে যাতে তার পোস্ট হারভেস্ট যে প্রোডাকশনটা বাড়িয়ে যাতে আর্থিক দিক থেকে উন্নয়ন করতে পারে, সেগুলোর কিন্তু আমরা বিভিন্ন ট্রেনিং প্রশিক্ষণের মাধ্যমে আমরা কিন্তু ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা। আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম, জল এবং মাটি সংরক্ষণ কিভাবে করা যেতে পারে আমাদের বিশেষজ্ঞ জানালেন। এবং কৃষক ভাইরা, কৃষক বন্ধুরা, আপনারা যেভাবে উনি বললেন সেই ব্যাপারটা যদি আপনারা মাথায় রেখে কাজ করেন তাহলে অবশ্যই ফল পাবেন। সুগন্ধের মাতোয়ারায়, সুস্বাদের বাহারে, উন্নতির সুরেতে, ফুটে ওঠা হাসিতে, সবুজে ভরা গাছপালায়, বড় বড় ব্যবসায়, সুমধুর সুকণ্ঠে, হাসি খুশির আগমনে। এনএচএম বাগান পরিচর্যা মিশন। আমরা চাই আপনার সুখ সমৃদ্ধি। আমরা দাঁড়িয়ে আছি বীরভূম জেলার সাঁইথিয়া ব্লকের অন্তর্গত কালুরায়পুর গ্রামে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এই গ্রামেরই একজন প্রগতিশীল কৃষক বন্ধু। কথা বলবো তার সঙ্গে। নমস্কার, আপনার নাম? নমস্কার, আমার নাম কমলাকান্ত রায়। তো আপনার অভিজ্ঞতা কত সঙ্গে যুক্ত? আমি তো একজন ক্ষুদ্র প্রান্তিক চাষি, জমিজমা খুব একটা নেই, তবে জমিজমা চাষের উপর আমার খুব ন্যাক, এটা আমার করতে খুব ভালো লাগে আর কি। এবং 10-15 বছরের অভিজ্ঞতা আছে এই সমস্ত সবজি চাষের। হ্যাঁ, এই যে এখানে দাঁড়িয়ে আছে, এখানে আপনার কতটা জমিতে চাষ চলছে? এটা মোটামুটি আমার এই জমিটা, এই প্লটটায় 4 বিঘা চাষ করছেন এখানে। আমি এখানে বিভিন্ন সময় বিভিন্ন চাষ করে থাকি, যেমন শশা করি, যেমন এই একটা আমের বাগান করেছি, আদা লাগিয়েছি, হ্যাঁ, এরপর লঙ্কা লাগাবো, কফির বিচন ফেলানো হয়েছে, কফি লাগাবো, হ্যাঁ, তারপর বেগুন লাগিয়েছি, ওল লাগিয়েছি। ওলে যথেষ্ট বৈচিত্র্য রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যথেষ্ট চাষ সম্বন্ধে আমার যথেষ্ট জ্ঞান আছে। হ্যাঁ, কিন্তু ভালো সিড এবং জলের ব্যবস্থাটা আরও একটু ভালো হলে চাষটা আরও উন্নত হতো। নানান রকমের কৃষিকাজ যে চলছে আপনার মাঠে, সে কথা তো আমরা জানলাম। এবারে জানতে চাইবো যে চাষ পদ্ধতি, আপনি কি পদ্ধতি অবলম্বন করছেন? এই যেমন বেগুন চাষের কথা বললেন, সেক্ষেত্রেই বা কিভাবে চাষ করছেন? প্রথমত আমি এই লাঙল দিয়ে ভালো করে মাটিতে করলাম, মাটিতে করে ওর সঙ্গে আমি গোবর সার, এই সারগুলো আমি মাটির সঙ্গে মিশালাম ভালো করে, তারপরে সারগুলো করলাম, মানে যেটাকে ভাটি বলা হয় আর কি, ভাটিগুলো করলাম, তারপরে বেগুনের চারাটা বসালাম। বসিয়ে গেলে দিন কতক আমি বালতিতে করে বা যে কোনোভাবে জল দিলাম গোড়ায় গোড়ায়, কারণ আগে জল দিয়ে ভাসিয়ে দিলে চারাগুলো মরে যাবে। সেই জন্য জল দিলাম। গাছটা যখন দাঁড়িয়ে গেল তখন আমি ভাটিতে, ড্রেনে অর্থাৎ নালায় আমি জল দিয়ে দিলাম, বেগুন গাছ দাঁড়িয়ে গেল। লাগানোর আগে চারা শোধন কি আপনি করেন? হ্যাঁ, আমি শোধন করি। হ্যাঁ, বেবি স্টোন দিয়ে আমি শোধন করে লাগিয়েছি, এবং পরবর্তীতে আরও বিভিন্ন ওষুধ যেমন টাটা মাস্টার, বেবি স্টোন বা অন্যান্য কীটনাশক ওষুধ শোধনের জন্যে যেটা প্রয়োজন অনুসারে দিই, যার জন্য আমার গাছগুলো বেশ দেখতেই পাচ্ছেন খুব ভালো আছে। প্রথম ফল আমি তুলেছি 1 কুইন্টালের মতো। হ্যাঁ, 1 কুইন্টাল তুলেছি প্রথম টিপে। গাছ তো নতুন গাছ, তো
তো দাম পদ্ধতিতে চাষ করছেন তাতে বেগুনের ফলন ভালোই পাচ্ছেন তার মানে। বেগুনের মুক্ত ঝুরি বেগুন এটা, এক একটা বোটে 3টে 4টে করে হয় এবং প্রচণ্ড ফুল দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আদা চাষও তো আপনি করেছেন? হ্যাঁ, আদা চাষও আমি করেছি। আদাটা আমি সেটা কিভাবে? কালেক্ট করেছিলাম নলহাটি থেকে, খানিকটা ভিতরে ঢুকে ওখান থেকে আমি বীজটা এনেছিলাম। হ্যাঁ, ওটাও ঠিক ওই একই পদ্ধতিতে ওই বাটি তৈরি করে আদা বসিয়ে দিয়েছি, তারপরে জল দিয়েছি। আদাগুলো দেখতেই পাচ্ছেন উঠেছে। তাই প্রচণ্ড বৃষ্টির কারণে এই ঘাসগুলো হয়ে গেছে। হ্যাঁ, এই ঘাসগুলোকে মারতে শুরু করেছি এখন। হ্যাঁ, এবং এটা খুব লাভজনক ব্যবসা। আদার ব্যবসাটা খুব লাভজনক। আগেও করেছেন আদার? আগে করেছি, আমি টেস্ট করেছি আর কি, যে পার ঝাড়ে কতটা পরিমাণে আদা হয়, এবং পরিষ্কার একটা হিসাব আমি আদার ক্ষেত্রে করেছি, যে এত ঝাড় বসালাম এত আদা প্রোডাক্ট হতে পারে। সেইভাবে আমার হিসাব নিকেশ করে দেখা গেছে যে 1 বিঘে জমিতে যদি ভালো আদা চাষ করা যায়, ভালো হয়, সাকসেসফুল হয়, তাহলে 1.5 লক্ষ থেকে 2.25 লক্ষ টাকা বিক্রি হবে এবং খরচ হবে 35 থেকে 36 হাজার টাকা। সুতরাং লাভজনক তো অবশ্যই। খুব লাভজনক, যদি মহানুভব সরকার একটু নজর দেয় আর কি। সব কিছুই তো কৃষকের ইয়েতে হয় না, সরকারেরও কিছু ভূমিকা থাকে। সেইগুলো যদি সরকার পালন করেন, যেমন ওষুধ টষুধ ক্ষেত্রে নির্বাচন করা, সেটাও সরকারকে দেখতে হয়। বা বিছনটা, যেমন আমি বহু কষ্ট করে এই বিছনটা জোগাড় করেছি ওখান থেকে, এত এলাকায় পেলাম না। অর্থাৎ সেরা বীজের ক্ষেত্রে আপনাকে একটা নজর রাখতে হচ্ছে। হ্যাঁ, সেরা বীজ সব মানে সবজির চাষে সবসময়ই একটা জিনিস, সেটা হচ্ছে যে বীজ, সেরা বীজ। হ্যাঁ, যেমন ওল চাষও তো বছর আমি ভেবেছি আমি সেই বাংলাদেশ বর্ডার, কৃষ্ণনগর থেকেও 3 কিলোমিটার দূরে যেতে হয় বাংলাদেশ সীমানায়, ওখান থেকে বীজের একটা আমদানি করব। ওখানে বীজ ভাণ্ডারগুলো খুব ভালো, এবং এনেছিও, লঙ্কার বীজ ওখান থেকে এনেছি এই বছর। আপনি ওল চাষও তো করেছেন? ওল চাষও করেছি, তো দেখতেই পাচ্ছেন। ওল চাষের অভিজ্ঞতা কেমন? ওল চাষের অভিজ্ঞতা, আমি এইখানটায় একটু ওল চাষ করতাম, এইখানটায়। এইখানে একটা নমুনা আছে, এই যে গাছটা, এই গাছটা মিনিমাম 5 কেজি 6 কেজি সাইজ হবে এইটা। এই অভিজ্ঞতা দেখেই আমার জমিতে, একটু বড় মাপের জমিতে করা আর কি, যে 5 কেজি যদি হয় তাহলে 1 বিঘে জমিতে 800 ওল বসে, এইরকম 800 গাছ বসবে। আমি বসিয়েছিলামও 800, কিন্তু এই যে প্রাকৃতিক দুর্যোগ, রৌদ্র, তারপরে আপনার এই ঝড়, এতে গাছগুলো অনেক মরে গেছে আর কি, 200 গাছের মতো মরে গেছে। সব মিলিয়ে এই যে কৃষিকাজের সঙ্গে আপনি আগ্রহের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনার অভিজ্ঞতা কি বলছে? কৃষিকাজ এখন ঠিক কোন পর্যায়ে? আমি মনে করি একজন কৃষক হিসাবে, এবং যে কৃষিতে, ভারতবর্ষের কৃষিপ্রধান দেশ, ভারতবর্ষের কৃষিতে একটা সময় যেতে হবে সবাইকে, কারণ চাকরি তো নেই, কম্পিটিশন, ব্যবসার মার্কেট, সেখানেও সাধারণ পরিবারের টাকা নিয়ে ইনভেস্ট করে ব্যবসা করা সম্ভব হয় না। তো কৃষিতে আমার মনে হয় অত্যন্ত সাধারণ মানুষ যাদের অল্প স্বল্প জমি, তারা কৃষিকাজ করে বেঁচে থাকতে পারবে। এটা আমার কনক্লুশন, আমার মন্তব্য এটা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা খুব সুন্দরভাবে কথা বললাম, জানলাম প্রগতিশীল কৃষক বন্ধুর কথা, আগ্রহের কথা, এবং আমাদের ধারণা যে তার আগ্রহ অবশ্যই অনুপ্রাণিত করবে বাকি কৃষক বন্ধুদের। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কার সঙ্গে কথা বলছিলে এত হেসে হেসে? আরে বাবা, কিষান কল সেন্টার, বিশেষজ্ঞের সাথে চাষের ব্যাপারেই কথা বলছিলাম। সকালেও দুপুরেও? আরে বাবা, কিষান কল সেন্টার তো সকাল 6টা থেকে রাত 10টা অবধি খোলা। রোববারেও? হ্যাঁ গো, বছরে 365 দিন। কৃষিকাজ সংক্রান্ত সমস্যার নিজের ভাষায় তাড়াতাড়ি সমাধানের জন্য ভারতের যে কোনো ফোন থেকে রাষ্ট্রীয় হেল্পলাইন নম্বর 1800-1801-555-এ যোগাযোগ করুন।
কৃষি আত্মগরিমার রীতি, আত্মগ্লানির নয়। এই কথা মনে রেখেই রবীন্দ্রনাথ সীতাযজ্ঞ অনুষ্ঠানের সূচনা করেছিলেন। পরবর্তীকালে যা শ্রীনিকেতনে হলকর্ষণ উৎসব রূপে পালিত হয়ে আসছে। হলকর্ষণ উৎসবের প্রধান উদ্দেশ্য গ্রাম ও গ্রামবাসীদের সঙ্গে বিচ্ছিন্ন শিক্ষিত জনতার সংযোগ স্থাপন করা, আর সেই সঙ্গে ঋতু অনুযায়ী কৃষিকর্মের প্রতি দৃষ্টি আকর্ষণ করা। শ্রমিক ও কৃষি শ্রমিকের মর্যাদা যাতে অক্ষুণ্ণ থাকে এবং সকলের মধ্যে যাতে যোগসূত্র স্থাপিত হয়, এই উৎসব হচ্ছে সেই সংকল্প গ্রহণের দিন। ভারতবর্ষের সংস্কৃতি ও ঐতিহ্য যাতে যান্ত্রিক সভ্যতার কবলে না পড়ে এবং যান্ত্রিক সভ্যতার ঢেউ যাতে গ্রামকে গ্রাস করতে না পারে, তার জন্যই হলো এই হলকর্ষণ উৎসব। এবছরের হলকর্ষণ উৎসবে প্রধান অতিথি ছিলেন রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের যুগ্ম সম্পাদক মাননীয় শ্রীমৎ স্বামী প্রাণানন্দ মহারাজ। শ্রুতি বলছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড মানে ইহ বিশ্বম এই অক্ষর পুরুষ থেকে উৎপন্ন হয়েছে। যে বিশ্বের কথা, যে মাটির কথা আমরা এতক্ষণ করছিলাম, কিন্তু এই যে জগৎটা উৎপন্ন হয়েছে সেটা একসাথে হয়নি, ন যুগপৎ। কি বলছেন? তপসা চিয়তে ব্রহ্ম তত অন্নম অভিজায়তে অন্নাৎ প্রাণ মনোসত্যং লোকা কর্মসু চামৃতম। অর্থাৎ তপস্যার দ্বারা ব্রহ্মের চয়ন অর্থাৎ স্ফীত হওয়া। সেই ব্রহ্ম থেকে কি হলো? অন্ন উৎপন্ন হলো। সেই অন্ন থেকে প্রাণ উৎপন্ন হলো, প্রাণ থেকে মন, মন থেকে সত্য, সত্য থেকে লোকসমূহ উৎপন্ন হলো, লোকসমূহ থেকে প্রাণীবর্গের সৃষ্টি হলো, তাদের কর্মের সৃষ্টি হলো, কর্মে অমৃত উৎপন্ন হলো। এটা যেহেতু উপনিষদের ব্যাখ্যা, এখানে যে শব্দগুলো ব্যবহার হলো তার একটু আলাদা রকম মানে উপনিষদ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক সুশান্ত দত্তগুপ্ত। গাছ আমাদের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডকে কিভাবে ব্যবহার করতে হয়, কার্বন ডাইঅক্সাইড দূষিত গ্যাস, অক্সিজেন আমাদের প্রাণ বাঁচিয়ে দেয়, গাছের ক্লোরোফিল থেকে, ফটোসিনথেসিস থেকে সেভাবে যে গাছের উৎপন্ন হলো, এই জিনিসটাকেই গুরুদেব একটি অনুষ্ঠানের মাধ্যমে ধরে রাখতে চেয়েছিলেন। সেই জন্যই বৃক্ষরোপণ, যেটা অবশ্য গুরুদেবের ইহলোক ছেড়ে যাওয়ার পরে আমরা 22শে শ্রাবণ করে থাকি, যেটি গতকাল ছিল। এবং এই গতকালের অনুষ্ঠান এবং আজকের হলকর্ষণ অনুষ্ঠানকে আমাদের কিন্তু দুটি পরিপূরক অনুষ্ঠান হিসেবে দেখতে হবে। এটা শুধু ছুটি করার জন্য অনুষ্ঠান নয়, মজা করার জন্য অনুষ্ঠান নয়, এই অনুষ্ঠানের মধ্যে শিক্ষার ভাব চেতনা নিতে হবে, বিজ্ঞান চেতনা নিতে হবে। এই অনুষ্ঠানে বিশ্বভারতীর পল্লী সম্প্রসারণ কেন্দ্র বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর হাতে ফলের চারা তুলে দেয়। Oh
সঙ্গীত ও মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে হল চালনা করেন খোসকদমপুর গ্রামের প্রগতিশীল কৃষক বন্ধু শ্রী কালীশরণ রায়। এই নাও আর কিছু বাস। আরে এটা কি ভাই, এতটুকু রাসায়নিক সার? কৃষিকাজ ছাড়ছো কি? কৃষিকাজ নয়, বোকামি ছাড়ছি। মাটির পরীক্ষা করিয়েছি। এখন তো দাদা যতটা প্রয়োজন ততটাই সার জমিতে দেব। হ্যাঁ, কৃষক ভাই আজই নিজের জেলার কাছের জমি পরীক্ষার গবেষণাগারে মাটির পরীক্ষা অবশ্যই করান। আর মাটিতে পুষ্টিকর পদার্থ, আর্দ্রতা এবং গাছপালার বিকাশ অনুযায়ী প্রয়োজন মতো পুষ্টিকর পদার্থ দিন। আর হ্যাঁ, মাটিতে গন্ধক, দস্তা, বোরনের মতো সূক্ষ্ম পুষ্টিকর পদার্থ সম্পর্কে জানতে ভুলবেন না। সার আর জৈবিক সারের সঠিক ব্যবহারে জমির উর্বরতা বজায় থাকে, উৎপাদনশীলতা বাড়ায়, খরচ কমায় আর মূল্যবান বিদেশি মুদ্রা বাঁচাতে সাহায্য করে। আর হ্যাঁ, ধীরে ধীরে নাইট্রোজেন সরবরাহকারী সার যেমন নিমযুক্ত ইউরিয়াকে অগ্রাধিকার দিন আর ইউরিয়া পাতার উপর ছড়িয়ে দিন। আরে বাহ, তুই তো সত্যিই বুদ্ধিমান হয়ে গেছিস রে। বিশদে জানতে যোগাযোগ করুন জেলা কৃষি আধিকারিক বা কিষাণ কল সেন্টার। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।